একটা আম গাছ আর একটা বট গাছ। গাছ দুটো খুবই সুন্দর। আম গাছটা ছিল অনেক ভালো, তার গাছে প্রায় 12 মাসই আম ধরতো। আর ওইদিকে বট গাছটা ছিল অনেক অহংকারী। আম গাছ আর বট গাছটি ছিল একদম পাশাপাশি। আম গাছে বসে সবসময় পাখিরা আরাম করত, কারণ আম গাছটা কাউকে কিছু বলতো না আর সবাইকে তার গাছের ডালে আশ্রয় দিত। আম গাছের অনেক ভালো লাগতো, কারণ সব পাখিরা তার ডালে এসে বসতো, সুস্বাদু আম খেত আর কিচিরমিচির আওয়াজ করত। অন্যদিকে বটগাছের এসব কিছু ভালো লাগতো না, কারণ তার চুপচাপ থাকতেই ভালো লাগতো। অহংকারী বটগাছটা তার ডালে কাউকে বসতে দিত না। কোনো পাখি যদি তার ডালে এসে বসতো, তখন সে ঝাড়া মেরে পাখিটাকে তাড়িয়ে দিত। এদিকে বটগাছটার খুব রাগ হতো আম গাছটার ওপর, কারণ আম গাছের জন্য বটগাছটা একা থাকতে পারত না। সারাদিন তার পাখির কিচিরমিচির শব্দ শুনতে হতো। একদিন অনেক দূর থেকে আসছিল এক কাক। সে বিশ্রামের জন্য বটগাছের ডালে বসে। তখনই বটগাছটা বলে ওঠে, এ কাক, তুমি আমার ডালে বসেছ কার অনুমতিতে? কারো আবার অনুমতি নেওয়া লাগে নাকি? হ্যাঁ লাগে, আমার ডালে বসার জন্য আমার অনুমতি নেওয়া লাগে। আর কোনো দিন তুই আমার অনুমতি ছাড়া আমার ডালে এসে বসবি না। এসব দেখছিল আম গাছটা, আর আম গাছটি বলে, বন্ধু কাক, তুমি আমার ডালে এসে আরাম করো। বট গাছ তো দেখছি বড্ড খারাপ। আম গাছ তুমি কত ভালো। এই বলে কাকটা বসে আম গাছের ডালে আরাম করার জন্য। তারপর আরেক দিনের কথা। একদিন মৌমাছির চাক সেই গাছ দুটোর কাছে আসে। মৌমাছি রানী বলে, বাহ, বেশ ভালো দুটো গাছ তো। বট গাছটা দেখছি বেশি সুন্দর। বট গাছে বাসা বাঁধলে মনে হচ্ছে ভালোই হবে। তারপর মৌমাছি রানী বটগাছটিকে বলে, বট গাছ, আমরা বহু দূর থেকে এসেছি। আমরা আমাদের বসবাসের জন্য নতুন জায়গা খুঁজছি। তুমি কি আমাদের তোমার গাছে থাকতে দিবে? তখন বটগাছটা মনে মনে বলে, না, এসব জ্বালা তো আর ভালো লাগে না। কেউ না কেউ রোজ এসে আমাকে জ্বালাতন করে। তারপর বটগাছটা মৌমাছি রানীকে বলে, আমি আমার গাছে তোমাদের থাকতে দেব না। কি জানি বাবা, কোথা থেকে এসে জুড়ে বসতে চাও? যাও এখান থেকে, চলে যাও। আমার গাছে তোমাদের কোনো জায়গা নেই। এদিকে সব দেখে আম গাছ মৌমাছি রানীকে বলে, তোমরা আমার গাছে বাসা বাঁধতে পারো। বাহ, তুমি তো অনেক ভালো। আম গাছ অনেক ভালো। চলো আমরা আম গাছে গিয়ে বাসা বাঁধি। তারপর মৌমাছির দল আম গাছেই তাদের বাসা বানায়। কিছুদিন পর এক কাঠুরে সেখানে আসে। কাঠুরে সেখানে এসেছে গাছ কাটতে। সে দেখে পাশাপাশি দুটো গাছ আছে আর ভাবে, কি সুন্দর দুটি গাছ, কিন্তু আম গাছটা অনেক সুন্দর। যাই, আজকে আম গাছটাই কাটি।
কাঠুরে যখন আম গাছটা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন সে আম গাছে মৌমাছির চাক দেখতে পায়। সে বলে, না, এই গাছে মৌমাছির চাক আছে, আর আমি যদি এখন এই আম গাছটা কাটি তাহলে মৌমাছিরা আমাকে কামড়ে শেষ করে দেবে। এর চেয়ে ভালো আমি বট গাছটাই কাটি। তারপর সে বটগাছটা কাটতে শুরু করে। তখন বটগাছটা কাতরাতে শুরু করে। আমাকে কেটো না, আমার বড্ড ব্যথা লাগছে। বটগাছের চিৎকার শুনে আম গাছের অনেক মায়া হয়। সে মৌমাছি রানীকে বলে, তুমি বটগাছটিকে বাঁচাও, বটগাছের আমাদের সাহায্য লাগবে। কেন এটা বলছো তুমি? বটগাছ অনেক খারাপ, আমরা বটগাছকে সাহায্য করব না। বটগাছটা সেদিন আমাদেরকে বাসা বাঁধতে দেয়নি। বটগাছটি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তোমরাও যদি এখন তার মতো ব্যবহার করো তাহলে তোমার আর তার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আম গাছের এ কথা শুনে মৌমাছির বেশ মায়া হয়। সে তখন তার চাক নিয়ে সে কাঠুরের ওপর আক্রমণ করে। ওরে বাবা, মৌমাছিগুলো আমাকে কামড়াচ্ছে কেন? এখনই আমাকে এখান থেকে পালাতে হবে। কাঠুরে এই বলে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনা দেখে বটগাছটা বলে, আমি তো তোমাদের আমার গাছে বাসা বাঁধতে দেইনি, আজ তোমরাই আমাকে সাহায্য করলে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ধন্যবাদ আম গাছ, ধন্যবাদ মৌমাছি রানী। বটগাছ তার ভুল বুঝতে পারে আর সে সবার কাছে মাপ চায়। তারপর থেকে বটগাছ আর আম গাছ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করে। সোনাপুর গ্রামে নীলিমা নামে এক বিধবা মহিলা তার মেয়ের সঙ্গে বাস করত। নীলিমার মেয়ের নাম ছিল পদ্ম। পদ্মর বাবা মারা গেছে বেশ কয়েক বছর হলো। নীলিমা একটা ছোট কাজ করে তাদের সংসার চালাতো। মা, ও মা, কই গো তুমি? এদিকে এসো, একটা কথা শুনবে। এসো না মা। হ্যাঁ রে মা, বল কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? জানো মা, আমার বান্ধবী সোমা আছে না, ওর বাবা আজ ওর জন্য একটা পাখি নিয়ে এসেছে। ওই পাখিটা না আবার কথাও বলতে পারে। আমার না পাখিটা খুব পছন্দ হয়েছে। মা, আমায় একটা কথা বলা পাখি এনে দিবে মা? ও মা, বলো না, এনে দিবে? তুই পাখি দিয়ে কি করবি মা? ওটা তো অনেক দাম নিবে। এত টাকা আমি কোথায় পাবো বল? অযথা পাখি কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং ওই টাকা দিয়ে তোকে আমি একটা নতুন জামা কিনে দিব। না না মা, আমার নতুন জামা চাই না, আমার ওই পাখিটাকেই চাই। কথা বলা পাখি, আমি সব সময় ওর সাথে কথা বলবো, গল্প করব, খেলবো, খুব মজা হবে। বলো না মা, এনে দিবে তো? আচ্ছা বাবা, ঠিক আছে, এনে দিব। তুই এত জেদ কেন করিস বল তো? এত জেদ কিন্তু ভালো না। বারে, তুমি তো আমার মা, আমার ভালো মা। আমার ভালো মায়ের কাছে জেদ করবো না তো আর কার কাছে করবো বলো? হয়েছে, থাক, এখন আর এসব কথা বলতে হবে না। আয় তো, তোকে খেতে দেই। অনেকক্ষণ ধরে কিচ্ছু খাসনি, খিদে পাইনি বুঝি? হ্যাঁ মা, পেয়েছে তো। চলো চলো, খেতে দিবে, ঘরে চলো, বড্ড খিদে পেয়েছে। এই বলে তারা ঘরে চলে যায়। আর এভাবেই তাদের মামের দিন খুব ভালোভাবেই চলছিল। একদিন পদ্ম তার মাকে বলে, মা,
চলো না কোথাও ঘুরতে যাই। অনেক দিন থেকেই তো ঘুরতে যাই না। বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না মা। ও মা, চলো ঘুরতে যাই, যাবে তো? ঘুরতে যাবি? তবে ঠিক আছে মা, আমি তোকে ঘুরতে নিয়ে যাব। তুই যখন যেতে চাইছিস, আজ আমি তোকে একটা বিশেষ জায়গায় ঘুরতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো মা? আমায় ঘুরতে নিয়ে যাবে? কি মজা, কি মজা, আমরা ঘুরতে যাব। আজ আমি ঘুরতে গিয়ে অনেক মজা করব। এরপর তারা মা মেয়ে দুজনে মিলে ঘুরতে বের হয় আর গ্রামের চারদিকেই ঘুরতে থাকে। মা দেখো, জায়গাটা কি সুন্দর, কি সুন্দর গাছপালা, পাখির ডাক, আমার অনেক ভালো লাগছে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। চল, দক্ষিণের দিকে নাকি এক সুন্দর পুকুর আছে। চল ওই দিকে যাই। অনেকদিন আগে অবশ্য ওই পুকুরটার কথা শুনেছিলাম। এখন ওই দিকে কেউ যায় কিনা জানি না। আচ্ছা মা, চলো। কিছুক্ষণ হাঁটতেই তারা ওই পুকুর পাড়ে পৌঁছে যায় আর চারদিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। হ্যাঁ রে মা, মনে হয় অনেকদিন ধরে এখানে কেউই আসে না। আর পুকুরটাও কেমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে পুকুরটা কিন্তু অনেক বড়। চল মা, আমাদের এখানে থেকে আর কোনো কাজ নেই। চল, চলে যাই আমরা। নীলিমা এসব বলতেই পদ্মর চোখ পুকুরের মাঝখানে এক ফুলের দিকে যায়। মা দাঁড়াও দাঁড়াও, দেখো পুকুরের মাঝখানে কি সুন্দর একটা ফুল, কি অপূর্ব দেখতে। আর ফুলের মাঝে একটা ডিমও আছে মা। মা, আমায় ওটা এনে দাও না, এনে দাও না মা। আচ্ছা মা, ঠিক আছে। ওই ফুলটা নিবি তো? আমি এক্ষুনি নিয়ে আসছি। তুই এখানেই থাক মা। এই বলে নীলিমা পুকুরে নামে ফুলটা আনার জন্য। আর যেই না ফুলটা ছেঁড়ার জন্য হাত বাড়ায়, ফুলে হাত লাগাতেই নীলিমা সেখানেই অদৃশ্য হয়ে যায় আর ফুলটাও সেখানে মিলিয়ে যায়। এটা দেখে তো পদ্ম অনেক কান্না করতে থাকে। এ কি, আমার মা? মা তুমি কোথায় গেলে? মা, ও মা, তুমি কোথায় গেলে মা? আমার কাছে ফিরে এসো মা। মা, মা তুমি কোথায় অদৃশ্য হয়ে গেলে? ফুলটা কেউ তো দেখতে পাচ্ছি না। আমি কি আমার মাকে আর ফিরে পাবো না? এখন আমার কি হবে? মা তুমি কই মা? তুমি চলে এসো মা। পদ্ম এই বলে যখনই কান্না করছিল, ঠিক তখনই সেখানে একটি নাগিন চলে আসে। আর কি হয়েছে, পদ্মই বা কেন কাঁদছে সেগুলো জিজ্ঞেস করে। আর পদ্ম তাকে সব খুলে বলে। সব শুনে নাগিন বলে, তুমি চিন্তা করো না, আমি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি তোমার মা কোথায় আর কি হয়েছে। এই বলে নাগিন চোখ বন্ধ করে আর চোখ খুলেই বলে, তোমার মা ডাইনিদের গুহায় চলে গেছে। আর তোমার মাকে বাঁচাতে হলে তোমায় ডাইনির গুহায় যেতে হবে, যেটা আছে এই পুকুরের তলদেশে। গুহায় দুইজন ডাইনি আছে আর ওখানে একটা মরিচ গাছ আছে। আর ওই মরিচ গাছে রয়েছে ডিম ফুল, যেটা হলো ডাইনির প্রাণভোমরা। তোমাকে ওই মরিচ গাছের ডিম ফুলকে নষ্ট করতে হবে, তবে ওই ডাইনি মারা যাবে আর তোমার মাও মুক্তি পাবে। ডাইনি? কিন্তু আমি ডাইনিদের সাথে লড়বো কি করে? ডাইনি তো আমায় মেরেই ফেলবে। এরপর নাগিন তার নাগমণিটা পদ্মকে দিয়ে দেয় আর বলে, এই নাগমণিটা তোমার কাছে রাখবে, তবে ওই ডাইনি তোমায় কিচ্ছু করতে পারবে না। তোমায় অনেক ধন্যবাদ নাগিন। এরপর পদ্ম নাগমণি নিয়ে ডাইনিদের গুহায় যায় আর যে দেখে ডাইনিরা সেখানে ঘুমিয়ে আছে। আর পাশেই পদ্ম তার মাকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর মরিচ গাছটাও দেখতে পায়, যেটাতে ডিম ফুল ধরেছিল। ডাইনিদের গুহার চারিদিকে হাড়গোড় আর অনেক কঙ্কাল পড়েছিল। পদ্ম যখনই ওই মরিচ গাছটার দিকে যেতে ধরে, তখনই ডাইনির ঘুম ভেঙে যায়। কে রে তুই? তুই আমাদের গুহায় কি করছিস? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে ডাইনি পদ্মকে ধরতে যায় আর পদ্মের হাতে সেই নাগমণি থাকায় ডাইনি তার কিছুই করতে পারে না। উল্টো ডাইনি ছিটকে অনেক দূরে পড়ে যায়। দিদি, এই দিদি,
ঠিক আছিস তো? তুই দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। শয়তান পাজি মেয়ে। ছোট ডাইনি এসব বলতে বলতেই এগিয়ে আসছিল পদ্মকে ধরার জন্য। আর পদ্মর কাছে আসতে আসতেই তখনই পদ্ম গিয়ে সেই মরিচ গাছের ডিম ফুলটা নষ্ট করে ফেলে। আর ফুল নষ্ট করার সাথে সাথেই ডাইনি দুটো ভৎস হয়ে যায়। আর সঙ্গে সঙ্গেই পদ্ম ও নীলিমা ডাঙায় উঠে আসে, যেখানে নাগিন ছিল। তোমায় অনেক ধন্যবাদ নাগিন, এই নাও তোমার নাগমণি। এই বলে পদ্ম নাগিনকে নাগমণি ফিরিয়ে দেয় আর তার মাকে এসব খুলে বলে। এরপর তারা খুশি মনে তাদের বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে রাতে কথা বলবে আর শুনবো না, কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিব। কিন্তু যদি তোমরা আমাকে কিছু দাও তাহলে বুড়ো চাচাকে বলবো না। ঘুষ? কি চাও বলো? কি দিলে তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাঁড়ি সোনার মোহর দিলেই চলবে, তাহলে আর কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাঁড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাঁড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওইদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হয়, পুকুরের পানি কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, হলুদ, লাল মাছ। আমাদেরও ভালো লাগে বন্ধু। ছোটবেলা থেকে বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সব সময় তাদের সঙ্গে কথা বলেই দিন কাটাতো। এইদিকে কালুও প্রতিদিন রঙিন মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কাছে কোনো সোনা গয়না নেই, আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই। এই লোকটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। এইদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছে, আর অন্যদিকে কালু প্রতিদিন এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও শুকিয়ে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুরে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একদম শুকিয়ে যাচ্ছে। তোমরা আর এই পানিতে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই আমি তোমাদের জন্য পানি ভর্তি হাঁড়ি এনেছি, যার কারণে তোমরা সব সময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ 3টিকে হাঁড়িতে ভরে তাদের বাড়িতে নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা গয়না লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়। আমাকে আরো সোনা গয়না টাকা পয়সা দিয়ে যা, নইলে যে আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি।
কালু অনেক কথা বলে, কিন্তু কথা বলা মাছগুলো বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ করে এত ধনী হয়ে গেলাম, সেটা আজ আমি আপনাদের বলছি। বলো কালু বলো, আমরাও তোমার মতো ধনী হব, বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। তিনটে কথা বলা মাছ আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গয়না যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর এখন কথা বলা মাছেরা বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামবাসীরা বুড়োর পুকুরের মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল। শুনেছো তোমরা, গ্রামে সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা তোমাদেরকে চুরি করার জন্য নিতে আসছে। সব সব ওই কালো লোকটার কাজ। ও সবাইকে কথা বলেছে। তুমি কিছু একটা করো, আমাদের নদীতে ছেড়ে দিয়ে আসো। আর গ্রামের মানুষরা আসলে তাদেরকে বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটিকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে। আর বাড়ি আসলে গ্রামের সবাই মেয়েটিকে এবং তার বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে তা সব কথা বলা মাছগুলোর। তার মানে ওগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালুর যা টাকা পয়সা, সোনা দানা সব তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়িতে চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়িতে যায়, আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনাদানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নও, এগুলোর মালিক তো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা গহনা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবারও গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সবসময় কথা বলা মাছেদের সঙ্গে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে, এ তো দেখছি তিন কথা বলা মাছের কামাল। আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আমরা গরিব থাকবো না রে মা।